সবাইকে আবারও দিগন্ত সঞ্জীব চ্যানেলে স্বাগত। আজকে আমরা কাম্য জনসংখ্যার সম্পর্কে জানব, যেটা ক্লাস 12 এর যে 4th সেমিস্টারের জনসংখ্যা ভূগোল রয়েছে, সেই জনসংখ্যা ভূগোলে একটা পার্ট রয়েছে কাম্য জনসংখ্যা। প্রথমে আমরা জেনে নিব কাম্য জনসংখ্যা কাকে বলে। বলা আছে যে কোনো একটা দেশের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই প্রাকৃতিক সম্পদ এবং তার সঙ্গে তার প্রযুক্তিগত জ্ঞানকে কাজে লাগিয়ে যে পরিমাণ জনসংখ্যা থাকলে সেই দেশের মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম সর্বাধিক হয় এবং জীবনযাত্রার মান সর্বোচ্চ হয়, তাকেই আমরা বলবো কি কাম্য জনসংখ্যা বা অনুকূল জনসংখ্যা, যেটাকে ইংরেজিতে বলা যায় কি অপটিমাম পপুলেশন, যেটাকে কি বলে থাকে অপটিমাম পপুলেশন। তাহলে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে কি, যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেই প্রাকৃতিক সম্পদটাকে যদি প্রযুক্তিগত সঙ্গে জ্ঞানকে কাজে লাগিয়ে এমন একটা জনসংখ্যা হবে, সেই জনসংখ্যাটা যেখানকার মাথাপিছু মানুষের যে ইনকামটা সেটাকে সর্বাধিক করবে এবং তাদের জীবনযাত্রার যে মান রয়েছে সেটাকেও কি করবে সর্বোচ্চ করবে, সেই রকম যে জনসংখ্যাটা হবে সেটাকে আমরা বলবো কি কাম্য জনসংখ্যা। নেক্সট চলে যাব আমাদের বেশ কিছু ভূগোলবিদ বিভিন্ন রকমভাবে মতবাদ দিয়েছেন। কি বলেছেন, যেমন অধ্যাপক ডাল্টন তিনি বলছেন যে যে জনসংখ্যা সর্বাধিক মাথাপিছু আয় প্রদান করবে, অর্থাৎ এমন একটা জনসংখ্যা হতে হবে যেখানে সেখানকার মানুষদেরকে তাদের যে আয় রয়েছে সেই আয়টা সর্বাধিক প্রদান করবে, সেটাকে আমরা বলবো কি কাম্য জনসংখ্যা। আর রবিনসন বলছেন কি যে জনসংখ্যা সর্বাধিক উৎপাদন নিশ্চিত করে, অর্থাৎ সেখানকার মানুষের যে আয় সেটা যদি কি হয়ে থাকে সর্বাধিক হয়ে থাকে এবং সেখানকার মানুষের পক্ষে খুবই যথোপযুক্ত, সেটাকে আমরা বলবো কি সেখানকার কাম্য জনসংখ্যা। আর নেক্সট আরেকজন রয়েছেন স্যার আলেকজান্ডার কার্সডাস, তিনি বলছেন কি যে তার মতে এমন একটি জনসংখ্যা হবে যা সর্বোচ্চ অর্থনৈতিক কল্যাণ বয়ে আনবে, মানে জনসংখ্যাটা এমন নির্দিষ্ট পরিমাণে হবে যেই জনসংখ্যাটা সেখানকার মানুষের সমস্ত দিক থেকে বা সার্বিক, যেটাকে আমরা বলে থাকি কি কল্যাণ সাধনে সহায়তা করবে, সার্বিক কল্যাণ সাধনে কি করবে সহায়তা প্রদান করবে, সেটাকে আমরা বলবো কি সেখানকার হচ্ছে কাম্য জনসংখ্যা। তার মানে এখানে মূল বা মুদ্রা বিষয় যেটা আমরা দাঁড়ালো সেটা হবে কি না, যদি আমরা এখানে নিচে সংখ্যাটাকে এক লাইনে লিখি তাহলে দাঁড়াবে কি না, কোনো দেশের যে সম্পদ রয়েছে, ঠিক আছে, কোনো দেশের যে সম্পদ রয়েছে সেই সম্পদকে কি করছে, সম্পদকে পরিপূর্ণ ও সুষ্ঠুভাবে অর্থাৎ সঠিকভাবে সৎ ব্যবহারে প্রয়োজনীয় যে জনসংখ্যা হবে সেই জনসংখ্যাটাকে বলবো হচ্ছে কি আমরা কাম্য জনসংখ্যা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো না, কোনো একটা দেশের যে সম্পদ রয়েছে সেই সম্পদটাকে পরিপূর্ণ এবং সঠিকভাবে ব্যবহার করার জন্য বা সৎভাবে ব্যবহার করার জন্য যে জনসংখ্যাটা প্রয়োজন সেই জনসংখ্যাটাকে সেখানকার কি বলা থাকে কাম্য জনসংখ্যা। আচ্ছা, এরপরে এর প্রবর্তক সম্পর্কে এখানে হাতে লিখে একটু বুঝে নিতে হবে জিনিসটাকে। বলা আছে কি না অপটিমাম পপুলেশন, যেটাকে আমরা বলছিলাম কাম্য জনসংখ্যা, এই শব্দ দুটি প্রথম ব্যবহার করেছেন হচ্ছেন কে উইকসেল, ঠিক আছে। তারপরে প্রথম এবং দ্বিতীয় যুদ্ধের সময়ে ডাল্টন এবং ক্যানন প্রমুখরা তারা বিভিন্ন রকমভাবে মতবাদ দিয়েছেন এবং মার্কিন অধ্যাপক এডউইন ক্যাননকে কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা। তার মানে এখানে প্রশ্ন আসতে পারে যে কাম্য জনসংখ্যা যে রয়েছে সেই কাম্য জনসংখ্যার প্রবক্তা হচ্ছেন কে এডউইন ক্যানন। তাহলে কাম্য জনসংখ্যার প্রবক্তা হচ্ছেন কে এডউইন ক্যানন। আর যদি আমরা এই কাম্য জনসংখ্যার ফর্মুলাটা বার করি, ফর্মুলাটা হবে কি সূত্রটা যেটা বলা আছে কি না, কোনো একটা অঞ্চলের মোট জনসংখ্যা এবং কর্মপ্রচেষ্টা বলতে যতজন কার্য করতে সক্ষম বা কার্যকরী মানুষ এবং তার সঙ্গে সংস্কৃতি, এখানে সংস্কৃতি বলতে তাদের বুদ্ধি, জ্ঞান আর দক্ষতার কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে মোট জনসংখ্যা, তাদের মধ্যে কার্যকরী জমি এবং তার বিষয়টা রয়েছে ডিভাইডেড বাই ওই অঞ্চলে যে মোট জমি রয়েছে এবং সেই জমিতে তার উৎপাদন ক্ষমতা কত, এটাই হচ্ছে কি কাম্য জনসংখ্যার সূত্র।
এরপরে চলে যাবো আমরা কাম্য জনসংখ্যার কয়েকটি বৈশিষ্ট্যতে। কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য কী হবে? সর্বোচ্চ মাথাপিছু আয়, অর্থাৎ সেখানকার পার ক্যাপিটা ইনকাম সবথেকে কী হবে? বেশি হবে। কারণ মাথাপিছু ইনকাম যত বেশি হবে তাদের জীবনযাত্রার মানও ভালো হবে বা সেখানকার সম্পদের সঠিকভাবে ব্যবহার হবে। অর্থাৎ এই অবস্থায় মানুষের যে গড় আয় সেটা যেন সবথেকে কী হয়ে থাকে? বেশি হয়ে থাকে। এবং সম্পদের সঠিক ব্যবহার, আমরা কাম্য জনসংখ্যার সংজ্ঞাতেই পড়েছিলাম যে এমন প্রকৃতিতে প্রাপ্ত সম্পদকে সঠিকভাবে ব্যবহার করার জন্য যে জনসংখ্যা, তার মানে সেখানকার যে সম্পদ রয়েছে সেই সম্পদের কী হচ্ছে? সঠিক ব্যবহার হচ্ছে। অর্থাৎ দেশের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটা অপচয় হয় না, তা পুরোপুরি বা পূর্ণ মাত্রায় ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়ে থাকে, সেটাই হচ্ছে বৈশিষ্ট্য। এবং যার ফলে সেখানকার মানুষের যে জীবনযাত্রা রয়েছে সেটা কেমন হবে? উন্নত হবে। জীবনযাত্রা কেমন হবে? উন্নত পর্যায়ে হবে এবং সবাই কী হবে? পূর্ণ কর্মসংস্থান, অর্থাৎ বেকারত্বের হারটা সেখানে সর্বনিম্ন থাকবে এবং অধিকাংশ মানুষই কাজ পায়, মানে কোনো না কোনো কাজের সঙ্গে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবশ্যই কী থাকবে? যুক্ত থাকবেন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা অবশ্যই বলা আছে যে কাম্য জনসংখ্যা এটা কিন্তু কোনো স্থায়ী সংখ্যা নয়। সম্পদ ও প্রযুক্তির পরিবর্তনের সাথে, সাথে কাম্য জনসংখ্যার মানও পরিবর্তন হয়। অর্থাৎ আজকে যারা যেখানে কাম্য জনসংখ্যা রয়েছে ভবিষ্যতে যে সেখানে থাকবে এমনটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেটা পরিবেশ, পরিস্থিতি, প্রযুক্তি, সম্পদ বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে সেটা কী হতে পারে? পরিবর্তিত হতে পারে। ঠিক আছে? নেক্সট আমাদের বলা হয়েছে যে সম্পদের সঠিক ব্যবহার অর্থাৎ শ্রেষ্ঠ ব্যবহার আমরা বলেছি এবং গতিশীল ধারণা থাকবে এবং আদর্শ অবস্থা একটা তৈরি হবে। আদর্শ অবস্থাটা কীরকম? বলা হয়েছে স্বল্প জনসংখ্যা যদি হয়ে থাকে তাহলে সেটাকে বলবো আমরা আন্ডার পপুলেশন এবং অতি জনসংখ্যা হলে সেটাকে বলবো কি আমরা আদর্শ পপুলেশন। কিন্তু এখান ক্ষেত্রে জনসংখ্যাটাও একেবারে কমও নয়, আবার জনসংখ্যাটা একেবারে বেশিও নয়, একদম মধ্য প্রকৃতির, অর্থাৎ মধ্যবর্তীর আদর্শ পর্যায় হচ্ছে কি আমাদের এই কাম্য জনসংখ্যা। নেক্সট আমরা চলে যাব এই কাম্য জনসংখ্যার কিছু নিয়ন্ত্রক। কীরকম বলা আছে দেখো বিষয়টা, যে কাম্য জনসংখ্যা এটা একটা কোনো স্থির বিষয় না, অর্থাৎ যেটা আমরা একটু আগে বললাম যে সময়, তারপর হচ্ছে সম্পদ ও প্রযুক্তি, এদের সঙ্গে সঙ্গে এই ক্রমান্বয়ে কী হতে থাকে? পরিবর্তিত হতে থাকে। ঠিক আছে? তাই কাম্য জনসংখ্যা নিয়ন্ত্রণ কিছু বিষয়ের উপর নির্ভর করে থাকে। যেমন ১ নম্বরে এখানে যেটা বলা হয়েছে যে প্রাকৃতিক সম্পদের পরিমাণ, অর্থাৎ কতটা প্রাকৃতিক সম্পদ রয়েছে। যেমন কোনো দেশের প্রাকৃতিক সম্পদ কী হতে পারে? জমি, সেখানকার খনিজ সম্পদ, বনজ সম্পদ ও জলজ সম্পদ। সেটা কাম্য জনসংখ্যা নির্ধারণের প্রধান ভিত্তি। যদি কোনো দেশের সম্পদের পরিমাণ বেশি থাকে তবে সেখানে কাম্য জনসংখ্যার স্তরও তত কী হতে থাকবে? উঁচুতে থাকবে। আর যদি সম্পদটা কমে যায় সময়ের সঙ্গে সঙ্গে তাহলে সেখানকার কাম্য জনসংখ্যার মাত্রাটাও আস্তে আস্তে কী হয়ে যাবে? কমে যাবে বা নিম্নমুখী হবে। কমে যাবে বা নিম্নমুখী হবে। নেক্সট ২ নম্বরে যেটা বলা আছে কি? কারিগরি এবং প্রযুক্তি জ্ঞান, অর্থাৎ সেখানকার মানুষদেরকে অবশ্যই কারিগরি বা প্রযুক্তি বিষয়ে জ্ঞানের দক্ষতার একটা বৃদ্ধি পায়। প্রযুক্তির উন্নতির সাথে সাথে সম্পদের ব্যবহারিক দক্ষতা অবশ্যই বৃদ্ধি পায় এবং উন্নত প্রযুক্তির সাহায্যে কম সম্পদেও আমরা বেশি উৎপাদন করতে সম্ভব, যেটাকে আমরা প্রযুক্তিগত উন্নয়ন বলতে থাকি। প্রযুক্তিগত উন্নয়ন, অর্থাৎ প্রযুক্তি উন্নয়নের ফলে কম পরিমাণ সম্পদ ব্যবহার করে আমরা সমপরিমাণ তোমার হচ্ছে সম্পদের যে চাহিদাটাকে সেটাকে আমরা কী করব? মিটিয়ে নিতে পারবো। এবং এইটা যদি হয় তাহলে প্রযুক্তির উন্নয়ন ঘটলে দেশের যে কাম্য জনসংখ্যা রয়েছে সেই কাম্য জনসংখ্যার মানটাও কী হতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে। এটা গেল ২ নম্বর পয়েন্ট। ৩ নম্বর যেটা বলা আছে কি? মূলধনের যোগান, অর্থাৎ একটি দেশের কৃষি, শিল্প ও পরিকাঠামো উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়। আর যদি পর্যাপ্ত মূলধন থাকলে তাহলে তবেই কর্মসংস্থান বা উৎপাদন বৃদ্ধি পাবে, যা কাম্য জনসংখ্যার স্তরকে আরও বাড়িয়ে দেবে। অর্থাৎ কোনো একটা দেশের উন্নতি ঘটানোর জন্য সেখানে কৃষি, শিল্প আর পরিকাঠামোগত দিক থেকে অবশ্যই কী করতে হবে? উন্নতি থাকতে হবে। আর এই সমস্ত কিছু উন্নতি ঘটানোর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কি? মূলধন। আর মূলধন যদি থাকে তবেই এই সমস্ত কাজগুলো ঘটবে। আর এই সমস্ত কাজ হলে মানুষ কর্মসংস্থান পাবে। আর কর্মসংস্থান পেলে সেখানকার মানুষের যে জীবনযাত্রার মানটা সেটা আস্তে আস্তে কী থাকবে? আরও সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চলে যাবো আমাদের নেক্সট বিষয়। নেক্সট যেটা বলা আছে কি? শিক্ষা এবং দক্ষতা। অবশ্যই সেখানকার মানুষের শিক্ষা এবং দক্ষতা দুটোই থাকা খুবই জরুরি। অর্থাৎ জনগণ যদি শিক্ষিত এবং কারিগরি শিক্ষায় দক্ষ হয় তবেই তারা দেশের সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে। নাহলে যে শিক্ষিত নয় বা জিনিসটাকে কী করে ব্যবহার করতে হবে বা কারিগরি বিষয় বা টেকনোলজি বিষয়ে যাদের জ্ঞান নেই তাদের সেই সমস্ত জিনিসের সঠিক ব্যবহার তারা করতে পারবে না। ফলে তাদের বেকারত্ব বৃদ্ধি পাবে। তো সেই জন্য বলা আছে তাদের
শিক্ষিত এবং কারিগরি দক্ষ হতে হবে, তবেই তারা দেশের সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে। একজন দক্ষ জনশক্তি মাথাপিছু আয় বৃদ্ধিতে সাহায্য করে, যা কাম্য জনসংখ্যা অর্জনে সহায়তা প্রদান করে। অর্থাৎ কাম্য জনসংখ্যা অর্জনের জন্য সেখানে সবার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবার ভূমিকা সেখানে অবশ্যই প্রয়োজন। তাই সবাইকে শিক্ষিত এবং কারিগরি ও বিভিন্ন বিষয়ে অবশ্যই কি থাকতে হবে? দক্ষ থাকতে হবে। দক্ষতা হলেই তারা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত হবে। তাদের ইনকাম সেখানে তাদের দেশের বা অঞ্চলের তোমার হচ্ছে কি মাথাপিছু আয় বৃদ্ধি করতে সাহায্য করবে, যেটা কাম্য জনসংখ্যার ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করবে। নেক্সট আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে কি বাজারের পরিধি। উৎপাদিত পণ্যের চাহিদা কাম্য জনসংখ্যাকে প্রভাবিত করে। অর্থাৎ দেশের ভিতরে বা বাইরে পণ্য বড় বাজারে থাকলে উৎপাদন বৃদ্ধি পায়। এই উৎপাদন বৃদ্ধির ফলে অধিক জনসংখ্যাকেও কাম্য সীমার মধ্যে রাখা সম্ভব হয়। অর্থাৎ উৎপাদিত দ্রব্যটাকে যদি আমরা দূরে দূরে পাঠিয়ে বিক্রি করি, তাহলে আমাদের বাইরের চাহিদা যখন বাড়বে, আমাদের উৎপাদন বাড়াতে হবে। আর উৎপাদন বাড়ালে এর পার্শ্ববর্তী অঞ্চলে বহু মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর কাজের সঙ্গে যুক্ত থাকবেন। তার মানে কাম্য জনসংখ্যার যে আয়তনটা সেটাও আস্তে আস্তে কী হতে থাকবে? বাড়তে থাকবে। নেক্সট যেটা বলা আছে সেটা হচ্ছে কি বৈদেশিক বাণিজ্য। অর্থাৎ যেসব দেশের প্রাকৃতিক সম্পদ কম কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য সফল, যেমন জাপান, সিঙ্গাপুর, তারা আমদানির মাধ্যমে সম্পদের অভাব পূরণ করে কাম্য জনসংখ্যা বজায় রাখে। অর্থাৎ তাদের প্রাকৃতিক সম্পদ নেই, কিন্তু তারা কি করছে? বিভিন্ন দেশ থেকে প্রাকৃতিক সম্পদটাকে সংগ্রহ করে নিয়ে এসে তাদের দেশে উৎপাদন করে সেটাকে আবার বিক্রি করছে। যেমন একটা উদাহরণ হচ্ছে কি এখানে যেমন ধরো জাপান দেওয়া আছে। লৌহ ইস্পাত শিল্পের জন্য লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় যে কাঁচামাল সেটা জাপানে অভাব রয়েছে। কিন্তু তার সাথেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নতি। কেন? না কারণ প্রয়োজনীয় কাঁচামালটাকে সে বাইরে থেকে কিনছে, তার সঙ্গে তাদের প্রযুক্তির দক্ষতাকে কাজে লাগিয়ে জিনিসটাকে কম সম্পদ ব্যবহার করে বেশি জিনিস উৎপন্ন করে সেটাকে বাজারে বিক্রি করে প্রচুর পরিমাণে সেখান থেকে কি করছে? অর্থ উপার্জন করছে। এই হচ্ছে কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য। তার মানে যদি আমরা বিষয়টাকে এখানে দেখি তাহলে দাঁড়াবে কি? না কোনো একটা অঞ্চলে যদি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখি, আমার উপরের দিকে হচ্ছে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের জনসংখ্যা। বলেছে প্রথমে উৎপাদন এবং জনসংখ্যা দুটোই কম ছিল। একটা ডায়াগ্রামের মাধ্যমে যদি আমি জিনিসটাকে দেখাই, বলেছে দেখো এখানে সেটাকে যদি সোজা করি তাহলে এরকমভাবে হবে। এইটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়, যেখানে জনসংখ্যা এবং সম্পদ দুটোই সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তার মানে এইটাই হবে কি? কাম্য জনসংখ্যা। আর এদিকে জনসংখ্যাটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এদিকের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে জনসংখ্যা কম, যেটাকে আমরা জনস্বল্পতা বলবো। আর এদিকের ক্ষেত্রে জনসংখ্যাটা অনেকটা কি হয়েছে? বেশি হয়ে গেছে, কিন্তু তার তুলনায় সম্পদ আমাদের অনেকটা কি হয়েছে? কমে যাচ্ছে। সেজন্য এটাকে বলবো কি আমরা? জনাকীর্ণতা। ঠিক আছে? তার মানে এই যে একটা স্বাভাবিক অবস্থা যেখানে সম্পদ এবং জনসংখ্যার একটা স্বাভাবিক অবস্থা রয়েছে, দুটোই সঠিকভাবে ব্যবহার হয়ে থাকে বা ব্যবহারের জন্য উপযুক্ত, সেটাকে আমরা বলবো কি? কাম্য জনসংখ্যা। কারণ সম্পদ ব্যবহার হচ্ছে সময়ের সঙ্গে সেটা বাড়ছে, আবার একটা নির্দিষ্ট সময় পৌঁছানোর পর সে কমে যাবে। তো সর্বোচ্চ যে পর্যায়ে পৌঁছাবে এবং সেই সময় যে জনসংখ্যা যারা যদি সঠিকভাবে সম্পদকে ব্যবহার করতে পারে, সেটাই হবে কি? কাম্য জনসংখ্যা। তারপরে জনসংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, সম্পদের চাহিদা বেড়ে যাওয়ার জন্য সম্পদের গুণগত মান কমে যাচ্ছে, অর্থাৎ জনাকীর্ণতা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এরপরে লাস্ট আমরা একটা জিনিস জেনে নিব, সেটা হচ্ছে কি? কাম্য জনসংখ্যার গুরুত্ব। কাম্য জনসংখ্যার কি গুরুত্ব বলা আছে? বলা আছে দেশের অর্থনৈতিক পরিকল্পনার জন্য এটা অবশ্যই প্রয়োজন। কারণ অর্থনৈতিক যখন আমরা পরিকল্পনা করব তখন আমরা আগামী দিনের কিছু পদক্ষেপ গ্রহণ করে থাকি। তো বর্তমান অবস্থা জেনেই আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই গ্রহণ করতে পারব। ২ নম্বরে যেটা বলা আছে কি? খাদ্য নিরাপত্তা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার এটি একটি সহায়ক। কারণ সমস্ত কিছু যদি সঠিক সুস্থ স্বাভাবিক থাকে তবে আমরা আমাদের খাদ্য নিরাপত্তা বা পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটি মুখ্য ভূমিকা পালন করব। ৩ নম্বরে যেটা বলা আছে কি? দারিদ্র্য বিমোচন ও জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণের ভূমিকা রাখে। আর মেলথাস যে থিওরিটা দিয়েছিলেন সেখানে নৈসের তুলনায় এখানে অনেকটা বেশি আশাবাদী ও আধুনিক। এটি কেবলমাত্র খাদ্যের গুরুত্ব না দিয়ে সামগ্রিক অর্থনীতির উন্নয়নের কথা বলে। অর্থাৎ এখানে কাম্য জনসংখ্যার মাধ্যমে আমরা দুটোই দেখেছিলাম, যেখানে কি হচ্ছে? সার্বিক উন্নতি ঘটছে। সার্বিক কি হচ্ছে? উন্নতি ঘটছে। তো কাম্য জনসংখ্যা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এখানে বলা হয়েছে। এই ছিল আজকের বিষয়। পরবর্তীতে আমরা জনাকীর্ণতা ও জনস্বল্পতা এই দুটো বিষয় সম্পর্কে জানব। সবাইকে থ্যাংক ইউ।
ভালো থাকবে।